নমস্কার বন্ধুরা, সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দীঘা ট্যুরের দ্বিতীয় পর্ব নিয়ে আমি চলে এসেছি। গত পর্বে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। প্রথমে বলে দিই, তাজপুর, শঙ্করপুর সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও থাকবে, কিন্তু এর সাথে থাকবে আপনারা কোথায় কোথায় থাকতে পারবেন তার ডিটেলস এবং কিভাবে যোগাযোগ করবেন সমস্ত কিছু। পুরো ভিডিওটা দেখলে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন, তাই আজকে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। আমরা প্রথমে চলেছি তাজপুরের পথে, কিন্তু রাস্তায় আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে গরম গরম ধোঁয়া ওঠা চা খেলাম। অপূর্ব এই চা, আমাদের টোটোওয়ালা যে কাকু ছিলেন তিনি আমাদেরকে এখানে দাঁড় করিয়েছিলেন। অসম্ভব ভালো এই জায়গায় চা খেয়ে আমরা চললাম তাজপুরের পথে। চলুন তাজপুর যাওয়া যাক। দেশের বিচ্ছিন্ন সমুদ্র সৈকতগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য নাম হলো তাজপুর। পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রের এই উল্লেখযোগ্য নাম ভারতের পূর্ব মেদিনীপুরে বঙ্গোপসাগরের তীরে দীঘার কাছে অবস্থিত। এটি মন্দারমণি ও শঙ্করপুরের মধ্যেও অবস্থিত বলতে পারেন। লাল কাঁকড়া প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং সমুদ্রের চারপাশে পদচারণাকে আনন্দময় করে তোলে। এরকম আদর্শ একটা স্পটে আমরা পৌঁছে গিয়েছি। তাজপুর তার শান্ত ও পুনরুজ্জীবনের জন্য একটি আদর্শ পরিবেশ উপহার দিয়েছে। দেখুন, আমরা রয়েছি তাজপুরে। এরপরে আমরা এখানেই কচুরি এবং সবজি খেয়েছিলাম। অপূর্ব সেই স্বাদ, কচুরি এবং সবজি। প্রচণ্ড খিদে পেলে হয়তো স্বাদ আরও বেশি ভালো লাগে, কিন্তু সত্যি খুব ভালো ছিল। এখান থেকে আমরা যেখানে গিয়েছি সেটা হলো শঙ্করপুর। শঙ্করপুর ভারতের পশ্চিমবঙ্গে দীঘা থেকে 14 কিলোমিটার পূর্বে অবস্থিত একটি সৈকত গ্রাম। এটি একটি নিয়মিত মাছ ধরার বন্দরও বটে। বর্তমানে এটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখুন চারপাশ। দীঘা কন্টাই রোড বরাবর অবস্থিত এই সমুদ্র সৈকত একটি পর্যটন স্পট হিসাবে অত্যন্ত দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। রাজধানী শহর কলকাতা থেকে প্রায় 185 কিলোমিটার দূরে এটি অবস্থিত। বর্তমানে ইকো ট্যুরিজম স্পট হিসাবেও এটাকে বাজারজাত করা হয়েছে। এখান থেকে আমরা চলেছি চন্দনেশ্বর মন্দিরের পথে। চন্দনেশ্বর মন্দির হলো ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি সমুদ্র তীরবর্তী অবলম্বন শহর। কিন্তু তার আগে দেখুন, আপনাদের দেখিয়ে দিই দীঘা গেট। এই দীঘা গেট হয়ে আমরা গিয়েছিলাম। আমরা চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে। এই প্রাচীন মন্দির ভগবান শিবকে উৎসর্গীকৃত। মন্দিরটি কয়েক শতাব্দী ধরে বিদ্যমান ছিল বলে মনে করা হয়, যার উৎপত্তি পৌরাণিক কাহিনী এবং স্থানীয় লোককাহিনীতে আবৃত। যদিও এর ভিত্তির সঠিক তারিখটি ভালোভাবে নথিভুক্ত করা হয়নি, কিন্তু মোটামুটিভাবে ভাবা হয় যে মধ্যযুগীয় সময়ে এটি নির্মিত হয়। বর্তমানে প্রচুর মানুষ এখানে আসেন দর্শনের জন্য। ধর্মীয় তাৎপর্য ছাড়াও তীর্থযাত্রীদের আকর্ষণ করার মাধ্যমে অবদান রাখে। চৈত্র মাসে এখানে চন্দনেশ্বর মেলা অনুষ্ঠিত হয়। আপনাদের দেখাচ্ছি সেই চন্দনেশ্বর মন্দির। এরপরে থাকার জায়গাগুলোর বিষয়ে কিছু কথা বলে নেওয়া যাক। প্রথমেই তাজপুরে কোথায় থাকতে পারবেন সেগুলো আপনাদের দেখাচ্ছি। স্ক্রিনে দেখুন অনেকগুলি নাম্বার দেওয়া আছে এবং রিসর্টের নাম দেওয়া আছে। এই সমস্ত জায়গাগুলি কিন্তু বিচ থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন। দেখুন, 1000 টাকা থেকে 2000 টাকা, 2500 টাকা বা তার থেকেও বেশি কিন্তু টাকার আপনারা রুম পাবেন এবং নিজেদের সুবিধা মতো থাকতে পারবেন। তাজপুর বিচ রিসর্টস কিভাবে থাকতে পারবেন আপনারা এইসব জায়গায়, সেগুলো দেখাচ্ছি। এবার দেখুন, সি ফেসিং হোটেল, যেটা মানুষের চাহিদা থাকে নিউ দীঘাতে, বেশ কিছু নাম আমি দিচ্ছি। এগুলো তুলনামূলক একটু কস্টলি, কিন্তু আপনারা ফোন করে জেনে নিতে পারেন। সি ফেসিং হোটেল ছাড়াও যে হোটেলগুলো নিউ দীঘাতে রয়েছে তার কিছু নাম্বার এখানে দেওয়া আছে। প্রথমেই যেটা দিচ্ছি সেটা হচ্ছে ইউথ হোস্টেল। এর ভিডিও আমরা প্রথম পর্বে দিয়েছিলাম, যেখানে আমরা ছিলাম, কিন্তু বাকি জায়গাতেও আপনারা থাকতে পারেন। অবশ্যই ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। নিউ দীঘা ছাড়াও যেখানে আপনারা থাকতে পারেন সেটা হলো ওল্ড দীঘা। সেই ওল্ড দীঘারও কিছু নাম্বার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আগে আপনারা নিউ দীঘার নাম্বারগুলো নোট করে নিন। ওল্ড দীঘা হোটেলের কিছু নাম্বার আপনাদের দিচ্ছি। আরেকটা জিনিস বলে রাখা ভালো, কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু আপনারা নিজেরাও রান্না করে খাওয়া দাওয়া করতে পারেন, যার মধ্যে উল্লেখযোগ্য উদাহরণ হলো জাহাজবাড়ি হোটেল।
ঘোরাঘুরির সাথে খুব ইম্পর্টেন্ট হলো খাওয়া দাওয়া। আমরা লাঞ্চ করেছিলাম স্যালাড, ভাত, ডাল, সবজি, 3 রকমের মাছ এবং চাটনি দিয়ে। দীঘা এলে আপনাদের বলবো যে অবশ্যই মাছ আপনারা বেশি পরিমাণে খাবেন, কারণ অনেক রকমের মাছ খুব সহজে এখানে পাওয়া যায় এবং আমরা সেটাই করেছিলাম। আমরা চিকেনটা একটু অ্যাভয়েড করে মাছের দিকে গুরুত্ব দিয়েছিলাম, কারণ চিকেন সব জায়গায় মেলে। যদিও এটা পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করে, তাও এটা আমি আমার চয়েসের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। খাওয়া দাওয়ার পরে কিছুটা রেস্ট নিয়েই আমরা গিয়েছিলাম যেখানে, তা হলো দীঘা জাতীয় বিজ্ঞান শিবির বা দীঘা সায়েন্স সেন্টারে। দীঘা সায়েন্স সেন্টার হলো বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের স্যাটেলাইট ইউনিটগুলির মধ্যে একটি, যা ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, সংস্কৃতি মন্ত্রক, গভর্নমেন্টের অধীনে কাজ করে। এই কেন্দ্রটি ভারত সরকার দ্বারা নির্মিত হয়েছে পর্যটক, গ্রামীণ জনগোষ্ঠী, ছাত্রদের কাছে বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান প্রচারের জন্য। সমুদ্র সৈকত ছাড়াও দীঘা বিজ্ঞান কেন্দ্র 31শে আগস্ট 1997 সালে কেন্দ্রের অভ্যর্থনার পর থেকে পর্যটক এবং ছাত্র সম্প্রদায়ের আকর্ষণের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। সেই সায়েন্স সেন্টার আপনাদের দেখাচ্ছি। আপনারা সায়েন্স পার্কগুলোর মধ্যে যেগুলো দেখে থাকেন এখানেও সমস্ত কিছুই পাবেন। আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় যা এখানে পাবেন সেটা হচ্ছে জুরাসিক পার্ক, সায়েন্স পার্ক, 3D থিয়েটার, যেগুলো আপনাকে অবশ্যই আকর্ষিত করবে। আপনাদের দেখাচ্ছি দীঘা সায়েন্স সেন্টার। এই সায়েন্স সেন্টারের বাইরে কিছু খাবারের স্টলও আছে, আপনারা চাইলে সেখান থেকে খাবার গ্রহণ করতে পারেন। যদিও আমি ব্যক্তিগতভাবে খুব একটা সাজেশন দেব না, কারণ খাবারের কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগেনি। যাই হোক, ভিতরের যে অংশ সে অংশ আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখছেন দীঘা সায়েন্স সেন্টার। ইতিহাস ও বিজ্ঞান, অতীত এবং বর্তমান, এর মধ্যে একটা যেন সেতু রচনা করেছে এই সায়েন্স সেন্টার। আমার খুব ভালো লেগেছে সায়েন্স সেন্টারে এসে। আশা করি আপনারা এলে আপনাদেরও ভালো লাগবে। এই সায়েন্স সেন্টারে আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম এবং তার কিয়দ অংশ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যেখানেই থাকুন না কেন সেখান থেকে সায়েন্স সেন্টার টোটোতে আসতে পারবেন খুব সামান্য ভাড়াতে। সায়েন্স সেন্টার থেকে বেরিয়ে আমরা যেখানে গিয়েছিলাম তা হলো বিচে, কারণ দীঘাতে এসেছি এবং বিচে বেশিরভাগ সময় কাটাবো না, এটা কখনোই হতে পারে না। এই ভিডিওতেই আপনি দেখবেন ওয়েদার কিভাবে চেঞ্জ হচ্ছে। আমরা আমাদের হোটেল থেকে চলে এসেছিলাম ওল্ড দীঘাতে এবং সেখানে এসেছি ফুচকাওয়ালার দোকানে। ফুচকাওয়ালার দোকানে বিভিন্ন রকমের ফুচকা আপনারা পাবেন। আমরা নিয়েছিলাম চিকেন, কর্ন, চিজ আর বাংলাদেশি ফুচকার একটা কম্বো। দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আরও একাধিক অপশন ছিল, যেমন মোমো, স্যান্ডউইচ। আপনারা এখানে এলে এখানের খাবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার তো খুব ভালো লেগেছিল। এরপরেই আমরা সান্ধ্যকালীন ভ্রমণে চলেছিলাম ওল্ড দীঘা থেকে নিউ দীঘা। ওল্ড দীঘার এই রাস্তা দিয়ে আপনারা নিউ দীঘায় যেতে পারেন। আমরা সেভাবেই যাওয়ার কথা ভেবেছিলাম এবং সেটাই করেছিলাম। দেখুন কি সুন্দরভাবে এই রাস্তা নির্মাণ করা হয়েছে। দীঘাতে এলে আপনারা বুঝতে পারবেন কি সুন্দরভাবে এই রাস্তাগুলোকে নির্মাণ করা হয়েছে। আমরা সেই রাস্তা ধরেই ওল্ড দীঘা থেকে নিউ দীঘা গিয়েছিলাম চারপাশটা দেখতে দেখতে, এবং পথেই পড়েছিল একটি জগন্নাথ মন্দির। সেই জগন্নাথ মন্দির এবং মাতৃ মন্দির আপনাদের দর্শন করাচ্ছি। এরপরে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের পথেই পড়েছিল মাছ ভাজার দোকান। সেখান থেকে আমরা মাছ ভাজা খেয়েছিলাম, কিন্তু আপনাদের আমি বলবো ভেবে চিন্তে খাবেন, খুব ভালোভাবে দেখে তবেই খাবেন, কারণ প্রচণ্ড পরিমাণে খারাপ খাবার দেওয়ার একটা প্রবণতা এইসব জায়গায় রয়েছে, একটু দেখে নিতে হবে। এরপর আমরা যেখানে রয়েছি তা হলো ঢেউসাগর পার্ক। সেই ঢেউসাগর পার্কের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। অত্যন্ত সুন্দর এই জায়গা, অসংখ্য মানুষ প্রত্যহ এখানে আসেন এবং এই দৃশ্য উপভোগ করেন। চারিদিকে রয়েছে খাবার স্টল, সেখান থেকে আপনারা খাবারও খেতে পারেন। আর এই হচ্ছে ভিতরের দৃশ্য। রোপওয়ে এখানে আছে, আপনারা চাইলে রোপওয়ে ব্যবহার করতে পারেন।
তার জন্য যে চার্জ সেটা রয়েছে 59 টাকা। এছাড়াও বিভিন্ন রকমের দোলনা রয়েছে, একাধিক খাবারের দোকান রয়েছে, এখানে আপনারা খাবার খেতে পারেন। এখানে খাবার খারাপ নয়। দেখুন একটা আইসক্রিমের স্টলে আমরা ছিলাম, সেটা আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখছেন ঢেউ সাগর পার্ক। ঢেউ সাগর দেখে আমরা রুমে ফিরে ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ পরের দিন সকালে উঠেই আবার সাগরের ঢেউয়ের আওয়াজ শুনতে হবে যে। এরপরে আমাদের ফেরার পালা। আপনাদের দেখাচ্ছি জগন্নাথ মন্দির, যার কাজ এখনো চলছে। সেই জগন্নাথ মন্দির আপনাদের দেখিয়েই আমরা ফিরব। আমরা রয়েছি দীঘা স্টেশনে। সেই দীঘা স্টেশনের ভিতরের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। সুদৃশ্য এই স্টেশন। আজকে ভিড় একটু কম রয়েছে। আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরেছিলাম দীঘা থেকে হাওড়া ফেরার জন্য। আমাদের সেই ট্রেন চলে এসেছে। এরপরে আমরা সেই ট্রেনে চাপলাম। হাওড়া স্টেশন প্রায় চলে এসেছে। দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ। আমরা এখানে এসে থেকেছিলাম কিছু সময়ের জন্য এক্সিকিউটিভ লাউঞ্জে। সেই হাওড়া স্টেশনের যে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে তার ছবি আপনাদের দেখাচ্ছি। এরপর আপনারা দেখছেন হাওড়া স্টেশনের ভিতরের দৃশ্য। বড় বড় পাখা লাগানো আছে। অনেকেই মজা করে বলেন যে এত স্লো চলছে যে পাখা, তার কি লাভ? এই পাখার তলায় বসে দেখুন, মন জুড়িয়ে যাবে। আমাদের ট্রেন চলে এসেছে দুর্গাপুর ফেরার। সেই ট্রেনে আমরা চেপে দুর্গাপুর ফিরেছিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো, আর এর সাথে দীঘা ভ্রমণের যে পর্ব দুটি সেটিও শেষ হলো। কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই জানান। অনেকগুলি হোটেলের সাজেশন আপনাদের দিয়েছি, কিন্তু আপনারা এছাড়াও প্রচুর হোটেল এখানে এসে খুঁজে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমাদের ভিডিও কেমন লাগছে জানাবেন, এবং কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। আর অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দেবেন। নমস্কার।